আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩০। লিখেছেন ফাবিহা মম। মনের ভিতর ডেকে উঠেছে, আজ এমন কিছু হবে যেটা ঝড়ের মতো লণ্ডভণ্ড করে দিবে। তছনছ হয়ে সব কিছু গুড়িয়ে যাবে। মার যা ভয়ে কাতর। সকাল থেকে মুখে কিচ্ছু রোচেনি। মেহিনুরকে পাশে না পেয়ে প্রথম প্রথম ভয় পেলেও আস্তে আস্তে বুঝতে পারেন ছেলে সম্ভবত সঙ্গে নিয়ে গেছে। গতকাল রাগের মাথায় খুবই জঘন্য গালাগাল করেছেন তিনি। মায়ের ঝাঁঝ মাখা বকুনি খেয়েও মাহাতিম ঠুঁ শব্দটি পর্যন্ত করেনি। চুপচাপ অপরাধীর মতো পরাজয় স্বীকার করে মাথা ঝুঁকিয়ে রেখেছিল। আজ মনে হচ্ছে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। মেহনুরকে মেয়ের মতো আদর সোহাগ করতে গিয়ে একটু বেশি উচাটন হয়ে গেছেন। মাহাতিম বিকেল 5:30টার দিকে চলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তার গোছানো লাগেজটা মেহনুর আরও একটু গুছিয়ে দিল। মনটা ভারী উদাস। ডুকরে বারবার কেঁদে উঠল, ঠোঁট কামড়ে শক্ত হচ্ছে। সমুদ্রের কাছাকাছি আসাটা জীবনের সবচেয়ে বড় সার্থকতা। অথচ যে মানুষটা এখানে নিয়ে আসলো সে কিনা বিকেলের দিকে চলে যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, তাও আবার মাস খানেকের জন্য। কবে ফিরবে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। আহ্লাদ করে মাথা হাত বুলাই দিবে, কোলে মাথা টেনে ঘুম পাড়াবে, দুগাল ভরে ভরে আদর করবে, সেই সুযোগটুকু কপালে জোটেনি। এখন তো ইচ্ছে করছে হাউমাউ করে কেঁদে তার যাওয়াটা আটকাতে। মাহাতিমের উপর যে গাঢ় মায়া পড়ে গেছে, এই মায়ার ছাপ কি তাকে শান্তি দিবে? মুখ ফুটে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, একটু থাকুন, আপনাকে একটু আমার করে নেই। সময় তো চলে যাচ্ছে না। আমার যে অপেক্ষা ভালো লাগে না। আর কত অপেক্ষা? কেন অপেক্ষার মতো যন্ত্রণা সহ্য করব বলুন? এই যন্ত্রণা যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বিষাক্ত সুইয়ের মতো বিঁধবে। মাহাতিম মন ভার করে থাকলেও নিজেকে একটু প্রাণবন্ত রাখার মিথ্যে অভিনয় করছে। অভিনয়টা না করলে সৌভিক, সিয়াম, তোফ এই তিনটা ছোট্টকালের বন্ধু সত্যি সত্যি বিষাদের মুখে বিদায় দিবে। নীতিপ্রীতি, ফারিন নামক তিনটা বোনকে আপনের চেয়েও আপন ভাবে। তাদের ভালোবাসার মর্মার্থটা দেখলে মাহাতির নিজেকে ক্ষুদ্র কীটের মতো অযোগ্য মনে করে। কলিপিঠে এই তিনটা বোনকে কোনোদিন চাচাতো ফুফাতো বোনের মতো লাগেনি, যেন মায়ের পেটের সহোদর বোন ছিল। মাহাদির প্রতি সবচেয়ে বড় আক্ষেপটা কাজ করে ছোট থাকতে একবার পা ভাঙার জন্য একটুও ছুটি পায়নি। তখন সবে কর্মজীবনের নিজেকে গড়ার জন্য, প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল সে। ওই সময় একমাত্র ভাই ছোট, তার জন্য ডিপার্টমেন্ট কয়েক দফা অ্যাপ্লিকেশন করেও ছুটি মঞ্জুর পায়নি। ঈর্ষান্বিত কিছু অফিসার তার পেছনে আদাজল খেয়ে লেগেছিল। তাদের কূটনৈতিক চালাকির জন্য মাহাদিকে একবারের জন্য দেখে আসতে পারেনি। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বোধহয় সেদিনই বুঝতে পেরেছিল। তখন থেকে ভেতরের ক্রোধটা তাকে জেদে পরিণত করে দেয়। সেই ডিপার্টমেন্ট এখন তাকে নমনম ভক্তির মতো সম্মান করে। তার কোনো ছুটি তারা সাথে সাথে খারিজ করার সাহস দেখাতে পারে না। কিন্তু জীবনের এই ব্যর্থতার ব্যথা আজও মাহাতিমের মস্তিষ্কে রিন রিন করে বাজে। চোখ বন্ধ করলে হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে। আজ সে সফল, সফল বলে চারিদিকে এত কদর। সৌভিকের রুম থেকে চুল ছেটে আসার সময় হঠাৎ অজানা কারণে পা দুটো থেমে যায়। তার উর্বর মস্তিষ্কটা ধরতে পারে বিপদের ব্যাপারটা ধীর গতিতে আগাচ্ছে। দরজার সরু ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে অনামিকা এখনও ইঞ্জেকশনের কড়া ডোজে ঘুমাচ্ছে। তার মাথার কাছে শিউরে দিকটায় বসে আছে রজনী। নিঃসন্তান রজনী নিজের ভাতিজিকে কলিজার খুনি ভাবে। যদি অনামিকার মুখে থেকে চরের কথাটা শুনে, তাহলে রাগে হয়তো অকল্পনীয় কিছু করে ফেলবে। হামলা যেন কোনোভাবে মেহিনুরের উপর না আসুক, সেজন্য নিজেই রজনীর কাছে ধরা দিল মাহাতিম। আধ ভেজানো দরজায় ঠক ঠক করে নক করতেই ভেতর থেকে রজনীর অনুমতি পেয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে গোছানো কথাগুলো ঠোঁটের আগায় সাজিয়ে নেয়। রজনী দরজা গিয়ে মাহাতিমের অবয়ব দেখে চমকে গেলেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, কিভাবে এই রুমে এলে? কোনো দরকার ছিল? শুনলাম তুমি নাকি বিকেলেই ফিরে যাচ্ছ। মাহাতিম একগাদা প্রশ্ন শুনে একটু হাসল। বিছানার কাছে চেয়ার টেনে বসতে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কিছু প্রয়োজন ছিল বলেই এই রুমের রাস্তা ধরেছি। না হলে আপনি ভালো করেই জানেন এই রুমের রাস্তাটা আমার জন্য বিষাক্ত কিছু।
শেষ বাক্যটা বলার সময় চোখ শক্ত করে দাঁত চিবিয়ে বলল মাহাতিম। সেকেন্ডের ভেতর হাসি হাসি মুখটা কিভাবে পাল্টে গেল তা দেখে আরেকবার আশ্চর্য হলো রজনী। সেও একই ভঙ্গিতে সৌজন্য হাসি ছুটতে ছুটতে শেষে চাপা ক্ষোভের সাথে বলে বসল, তোমাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু মাঝে মাঝে বিশেষভাবে শিক্ষা দিতে ইচ্ছে করে, দিই না? রহস্যভাবে হেসে ফেলল মাহাতিম, দৃঢ়চিত্তে অটল থেকে শান্ত কণ্ঠে বলল, শিক্ষাটা আমাকেই দিবেন, এটার জন্য অন্য কাউকে দাবার গুটি বানাতে যাবেন না। চাপা আক্রোশে তির্যক দৃষ্টিতে বলল রজনী, মানুষ দরকার পড়লে নিজের বাপকেও শুলে চড়াতে ভুলে না, আর সেখানে তুমি ধরাছোঁয়ার বাইরে থাকো। তোমাকে ধরাশায়ী করতে হলে তো গুটি লাগবেই। কথার মারপেচ আর বাড়তে না দিয়ে মোদ্দা কথায় ফিরল মাহাতিম, আমি নিজে ধরা না দিলে আপনি কখনো আমাকে কবজা করতে পারবেন না মামি। এই কথা আরও একবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সাথে দুটো জরুরি কথা বলার জন্যই এসেছি। আপনার ভাতিজির সার্ভেন্ট অসুস্থর জন্য আমি দায়ী, কিন্তু আমাকে খেপানোর জন্য ও নিজেও যথাযথ দোষী ছিল। আপনি এটা ঠিকই জানেন। আমি শুধু শুধু আমার শ্রম ও সময় ওর ফালতু জন্য নষ্ট করব না। একজন বিবাহিত পুরুষকে কিসের জন্য অ্যাপ্রোচ করাটা সত্যি কি ধিক্কারজনক? রজনীর স্থির মুখটা কয়েক মিনিট স্থির থেকে ভারী গলায় বলল, আমার ভাতিজির প্রতিশোধটা যেন মেহিনুরের উপর না নেই, সেজন্যই তুমি এখানে ধরা দিতে এসেছো। কথা কি ঠিক বললাম মাহাতিম? কথাটা হ্যাঁ সূচক সায় জানিয়ে বলতে লাগলো মাহাতিম, জি, আপনি আমার উপর যা ইচ্ছা তা করুন, আমি কিচ্ছু বলবো না, কোনো প্রকার অ্যাকশনও নেব না। আমি ডাইরেক্ট আপনার কাছে সারেন্ডার করব, কিন্তু খবরদার প্রতিশোধের জ্বালাটা যেন আমার মেহিনুরের উপর না আসে। আমার মাথা নষ্ট হলে কিন্তু খুবই খারাপ হবে মামি। ওকে ছেড়ে কথা বলবেন। একটু থেমে ফের বলল রজনী, তুমি কাকে শাসাচ্ছ ভেবে দেখেছ? আমি কিন্তু ডরাই না। নিরুদ্বেগ ভঙ্গিতে হাসল মাহাতিম, পরক্ষণে হাসিটা সাইডে ফেলে কঠোর চাহনিতে জোরালো কণ্ঠে বলল, জানে দেখেই শাসিয়ে যাচ্ছি, অন্য কেউ হলে শাসানোর সময়টুকু নষ্ট করতাম না। বিকেলে ফিরতে হচ্ছে বলে ধরা দিলাম, আশা করি আমার অনুপস্থিতিতে ঘোট পাকানোর চেষ্টা করবেন না। আমার বউ এসব বিষয়ে যথেষ্ট সরল, ওকে নিজের থাবায় আনতে গিয়ে নিজের দুর্গতি ডাকবেন না মামি। রজনীকে পাত্তা না দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল মাহাতিম। রাগে গজগজ করা রজনী তুমুল আক্রোশে গর্জে উঠল। ঠিক তখনই দরজার কাছ থেকে মাথা ঘুরিয়ে বলল মাহাতিম, আরও একটা কথা, আমার ওপর কোনো ধরনের পলিটিক্যাল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না। ওইসব নোংরা পলিটিক্সের ভয় দেখানোর ধান্দা আপনার ভ্যানিটি ব্যাগের ভেতরে রাখবেন। বি অন দি সেফ সাইড রজনী ইবনাত মামি। চোখ খুলল মাহাতিম। একটু আগের ঘটনা স্মরণ করতে করতে কখন রুমের সামনে এসে পড়েছে বুঝতে পারেনি। লাঞ্চটা একসাথে করবে বলে সবাইকে একত্রে করে রুম থেকে বেরিয়েছিল। তখনই আসার পথে অনামিকার রুমে কথাগুলো উগলে দিয়ে আসে। সিলভার নবয়টার হাত দিয়ে রজনীর কথা ঝেড়ে ফেলে দরজা খুলে ঢুকলো। ঢুকেই প্রথম কদমটা ফেলতে গিয়ে বিছানার দিকে চোখ স্থির করে দাঁড়িয়ে পড়ল। দরজার দিকে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে মেহিনুর। বিছানার বসে ফ্লোরে পা রেখে সামনের বিশাল জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে। নিশ্চয়ই চোখে মুখে অবস্থা 12টা থেকে 13টা বাজিয়ে শেষ। জোরে নিঃশ্বাস ফেলে দরজাটা বিনা শব্দে ভিজিয়ে নিঃশব্দে পায়ে মেহিনুরের সামনে এসে দাঁড়ালো। মায়াবীর চোখ দুটো বন্ধ হয়ে আছে, চোখের দুকোনা ভেজা ভেজা। লম্বা দ্বিগুণ চুলগুলো বাঁদিকে বেনি করে রেখেছে। কান্না শেষে মুখের উপর লালচে আভা পড়েছে। ছোট্ট কোলটার দিকে দৃষ্টি দিতেই মনের লোভীর মতো কাঙ্গাল হয়ে উঠল। ওই কোলের উপর মাথা রেখে 2 মিনিট চোখ বুজে থাকতে চায়। মেহিনুরের হাতের ছোঁয়ায় গায়ের গন্ধ পাবার একটু আকাঙ্ক্ষার কাজ করছে। ফ্লোরে হাঁটু গেড়ে চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে ছোট্ট নীরের কোলে মাথা গুজে দিল। মনের উপর সমস্ত চাপ যেন হালকা হতে লাগলো। 2 হাতে কোমল বেষ্টন করে নিজেকে সঁপে দিতেই হালকা গলায় বলল, নিচে চলো মেহিনুর, সবাই লাঞ্চটা একসাথে করতে চাই। নিঃশ্বাস নিতে ফোপানির হিড়িকে কেঁপে উঠল মেহিনুর। নাক টেনে ঢোক গিলে চোখ খুলে তাকালো। দৃষ্টি নিচু করে
কোলের মাথাটা আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে দিতে লাগলো। ট্রিম কাটের চুলগুলো খানেকের ভেতর উধাও আঙ্গুলের ডগায়। এখন ছোট করে ছাটা চুলের খোঁচা লাগছে। বুক ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে কোমল কণ্ঠে বলল মেহিনুর, একটু সমুদ্র দেখিয়ে আনবেন? আবেশের আরামে চোখ বন্ধ করে আছে মাহাতিম। এই অদ্ভুত শান্তিটা শরীরের নেগেটিভ ভাইবটা যেন শুষে নিচ্ছে। একটু নড়েচড়ে উঠতে আরামসিক্ত কণ্ঠে বলল, আগে খাবে তারপর। মলিন মুখে একটুখানি হাসল মেহিনুর। মুখ নিচু করতে চোখ বন্ধ করে মাহাতিমের খোঁচা খোঁচা চুলে ঠোঁটের গাঢ় চাপে চুমু খেলো। স্থির রইল কিছুক্ষণ, নিঃশ্বাসের টানটাও স্থির করে রাখলো। যেন অনাবিল সুখটুকু রুদ্রে রুদ্রে টের পাচ্ছে মেহিনুর। এরপর ছেড়ে দিল আটকানো নিঃশ্বাস ও মাহাতিমের ডর বন্ধনটা। দুজনের মধ্যবর্তী নীরবতা কাটিয়ে দুপুরের খাবারের জন্য নিচে রওনা দিল তারা। প্রতিমধ্যে কানটা কঠিন মোচড় মেরে গ্যামাসক্ত মাহাদিকে ডাইনিং টেবিলের উপস্থিত করল মাহাতিম। ব্যথার চোটে চোখ কুঁচকে ও ভাইয়া কান ছিঁড়ে যাচ্ছে, ছেড়ে দাও বলতে বলতে কাতরালো মাহাদি। বেচারা মাহাদি দানবের হাতে ভয়ঙ্কর কানমলা খেয়ে কেঁদে দিবে দিবে অবস্থা। শেষে অনামিকা বাদে বিশাল গোল টেবিলে আসনে নিল সবাই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, রজনী বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে। তার আচরণটা সন্দেহজনক ঠেকলেও মাহাতিম সেদিকে তোয়াক্কা করার প্রয়োজন মনে করল না। মাহাদি চোখ লাল করে ইতিমধ্যে বারবার চোখ মুছছে। মায়ের কাছে বিচার দিয়েও লাভ হয়নি। মা ভাইয়াকে একটু বকে না, শুধু আদর করে খালি। সবাই খাওয়া শুরু করলেও ঘাপটি ধরল মাহাদি। খাবারের প্লেটটা না ছুঁয়ে মুখ নিচু করে আছে। ডানে বড় ভাই, বামে মা বসেছে। ভাইয়ার ইচ্ছে করে মেহনুরের তার সঙ্গে বসতে দেয়নি। ভাইয়া তাকে একটু ভালোবাসে না, সবসময় খালি বকাবকি করে। কেউ তার দিকে খেয়াল করে না, উল্টো নিজেদের কথায় মজে থাকে। সবাই যখন খাওয়ার জন্য ব্যস্ত, তখনই মাহাদির দিকে মেহনুরের চোখ পড়ল। এক পলক সেদিকে তাকিয়ে মাহাতিমের উরুতে হাত রাখল মেহিনুর। উরুতে স্পর্শ পেয়ে ডানে চোখে ঘোরাতেই মেহিনুরের দিকে কি হয়েছে টাইপ ইশারা করল মাহাতিম। মেহিনুর চোখ বড় করে মাহাদির দিকে তাকাতে বলল। মেহিনুরের ইঙ্গিতে এবার বায়ে তাকাতে মুখে চিবানো খাবারটা গিলে ভ্রু কুঁচকে বলল, খাস না কেন? কি সমস্যা? প্লেটের খাবার ওভাবে পড়ে আছে কি জন্যে? সারাদিন ফোন গুতাগুতি করতেই মজা লাগে, তাই না? মাহাতিমের ঝাঁঝালো কণ্ঠে শিউরে উঠল মাহাদি। এবার ঠোঁট উল্টে মাথা নুয়ে কেঁদেই দিল। দ্রুত মেহিনুর চেয়ার ছেড়ে উঠে মাহাদিরের কাছে ছুটে গেল। মাহাতিম পাশাপাশি সবার অবস্থায় কৌতূহল চূর্ণ। চোখ মুছতে মুছতে মাহাদিকে নিজের সিটে আনলো মেহিনুর। দুর্বল জীর্ণ শরীরে নিজের কোলে বসিয়ে আঁচলে চোখ মুছেই বলল, তুমি না অনেক বড় হয়ে গেছো। বড় ছেলেরা কি সবার সামনে কাঁদে? তোমার ভাইয়াকে কখনো কাঁদতে দেখেছো? সৌভিক ভাইয়া, সামিক ভাইয়া, তারা কি বকা খেলে কাঁদে? আমার দিকে তাকাও। মাহাদি, তাকাতে বলছি না? মাহাদি ঠোঁট কুঁচকে মেহিনুরের দিকে তাকালো। মেহিনুর গাল দুটো ধরে চোখের নিচে পানিটুকু বৃদ্ধাঙ্গুলে মুছিয়ে বলল, সারাদিন গেমস খেলো, কি ভালো? খাওয়ার সময় যদি না খাও, তখন যদি গেমস খেলো, তাহলে ওই শরীর কি তোমার ভাইয়ার মতো শক্তপোক্ত হবে? শরীরে মাংস লাগবে না? আমি খাইয়ে দিচ্ছি। এতটুকু এটো করবে না। এটো করলে রাগ করব, আর কোনোদিন আদর করব না। মেহনুরের প্ররোচন কান্না একটু থামল মাহাদির, কিন্তু রাগ কমল না তার। বড় ভাইয়ের প্রতি তীব্র ক্ষোভ জাহির করতে গিয়ে টপ টপ অশ্রু ফেলতে ফেলতে বলল, আমাকে কেউ মূল্য করে না, কেউ করে না। আমি যেদিন মরে যাব, সবাইকে ছেড়ে যাব, সেদিন দেখিও মেহিনুর ওরা কিভাবে কাঁদে। আমাকে কেউ ভালোবাসে না। ভাইয়া আমার উপর ইচ্ছে মতো চিল্লাচিল্লি করে শান্তি পায়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। আমার স্কুলে সেরেমনিতে আজ পর্যন্ত ভাইয়া আসেনি। আমি যেদিন রেকর্ড ব্রেক করে লং জাম্প খেলায় পুরস্কার নিতে গেলাম, ওই দিনও ভাইয়া ধমকানি দিয়ে বলেছে সে আসবে না। আমি ফ্র্যাকচার 6 মাস বিছানায় ছিলাম। ডাক্তার কতগুলো ইনজেকশন দিয়েছিল, তাও ভাইয়াকে আমাকে দেখতে আসেনি। ফোন করে বলেছে আসবে না। ভাইয়া আমাকে খালি বকে। সে আমাকে কোনো ইচ্ছেই পূরণ করে না। আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব, দেখিও চলে যাব। হু হু করে কেঁদে উঠল মাহাদি। হিচকির সুরে কাঁদতে কাঁদতে বলল,
আমি বাবাকে দেখিনি। ভাইয়া বাবার আদরও পেয়েছে, মার আদরও পেয়েছে, অথচ আমি কারোটাই পাইনি। কেউ আমার কথা রাখে না। আমি গতকাল পানিতে নামতে চেয়েছিলাম, ভাইয়া চড় মেরে আমাকে রুমে পাঠিয়ে দিয়েছে। আমাকে কেন মারলো? আমি কি? কণ্ঠরোধ হয়ে থেমে যায় মাহাদি। কান্নায় চোখে খিঁচুনি দিয়ে ফোঁপাতে থাকে। মাহাদির কান্নার মাথায় পিঠে হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরল মেহিনুর। বিমূঢ় সবাই কিছুক্ষণের জন্য বাক্যশূন্য হয়ে আছে। শুধু অনামিকার চতুর মস্তিষ্ক অন্য কিছুর রটনার ব্যস্ত। তার ঠোঁটে জয়ীর মতো হাসি। এই বুঝি ফাঁদে ফেলার মহড়া পেয়ে গেছে। এবার এমনভাবে চালটা চেলে দিতে হবে ও সাপও মরবে, লাঠিও না ভাঙে। অনেকটা এই প্রবাদের মতো। মাহাতিম ভ্রু কুঁচকে শক্ত মুখে কিছু বলবে, এই প্রথম মেহিনুর চোখ গরম করে তাকালো। রাগটা পুরোপুরি প্রকাশ না করলেও স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নিন, না হলে আপনার মতো ব্যস্ত মানুষ খাবারের এঁটো করলে সেটা লজ্জার হবে। দারুণ আশ্চর্যের সাথে দমে যায় মাহাতিম। তার কান গরম লাগছে, মুখে খাবার দেওয়ার ইচ্ছাও মরে গেছে। দূর থেকে মেহনুরের রূপ চেপে খামচে হাসছে তৌফরা। তৌফ মুখে খাবার চিবাতে চিবাতে ডানে থাকা ফারিনের কানের গোড়ে ফিসফিসিয়ে বলল, ওই ফারিন, ফারিন রে, পোল্ট্রি মুরগি দেখি বাঘের সামনে ছকছক করতেছে। কানের কাছে সুরসুরি খেয়ে চমকে উঠল ফারিন। সিনারি দেখতে ব্যাঘাত পাওয়ার তৌফের দিকে বিরক্ত ভরে বলল, তোমার এই গাঁজাখুরির স্বভাব আর গেল না তৌফ ভাই, অসহ্য লাগে কিন্তু। এগুলো কি? তৌফ সেই কথার ভ্রুক্ষেপ না করে আবার বলে উঠল, ফারিন, ফারিন রে, হাতে একটা চিমটি কাটতো, দেখি ঘটনাটা স্বপ্ন না বাস্তব। ফারিন বেজায় খেপে গিয়ে সুর নামিয়ে বলল, তোমাকে আমার কি করতে মন চায় জানো? যখন এই ফিসফিসানি আচরণটা করো, মনে চায় তোমার ওই কানটা আমি কামড়ে ছিঁড়ে ফেলি। এবার যেন টনক নড়ল তৌফের। ফারিনের দিকে তাকিয়ে বলল, তুই তো দেখি ভালোই দুষ্ট হইছস, আমার কান কামড়াতে চাস কেন? ফারিন আহম্মকের মতো হতভম্ব হয়ে বলল, হোয়াট দ্য সিসি, তো ভাই, আমি তোমাকে একটু পছন্দ করি না, ছি ছি। সন্দেহপ্রবণ চাহনিতে চোখ ছোট করল তৌফ। ফারিনের দিকে মুখ ঘোরাতেই ফারিন বিব্রত হয়ে মাথা পিছিয়ে ফেলল। তোতলাতে তোতলাতে বলল, তু 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 তুমি? তোতলাতে লাগলো ফারিন। তৌফ কপালে ভাঁজ ফেলে সুরো চোখে বলল, তু করছিস কেন? আমি আমি কি পাগল? আমি মানুষ। পছন্দ করলে সোজাসুজি বলবি, আমি মাইন্ড খাই না। এ কেমন জ্বালা রে ভাই! এ এর চেয়ে খাবার টেবিলে না বসাই ভালো ছিল। একদিকে ভাইয়া ভাবি নীরব দাঙ্গা করলো, অন্যদিকে এই তৌফ ঘাড় মটকে বসেছে। সবার দৃষ্টি যখন মাহাদিকে শান্ত করার উঠে পড়ে লাগলো, তখনই রজনী চোখের আড়ালে হয়ে একটু দূরে কলে গেল। হোটেলটার এন্ট্রেন্স পথের কাছে এসে আশেপাশে তাকাতে তাকাতে ফোন নিয়ে চটপট কাউকে কল করলো। কলটা রিসিভ করতে সেখানকার এক আভিজাত্য পিলারের পেছনে লুকিয়ে পড়ল। কণ্ঠ যতটা সংযত করা যায় ততটাই নিচে নামিয়ে বলল, হ্যালো, হ্যাঁ সব রেডি তো? শোনো, প্ল্যান পরিবর্তন করো, হ্যাঁ এক্ষুনি করো। ওকে মারার দরকার নেই, কোনো সাফাই চাই না, এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই। অনা ওর রুমে আছে, হ্যাঁ ঘুমাচ্ছে। না মাহাদিম, গাড়ি আসতে এখনো দেরি, ওর সিভিল টিম আশেপাশেই আছে। না, আমি কাউকে চিনি না। শুনেছি সিভিল ড্রেসে হোটেলের বাইরে গার্ড দিবে। হ্যাঁ, খাওয়া শেষ হতে বেশি দেরি নেই, প্ল্যান ঘোরাও। ইত্তেফাক নিউজ পেপারে অ্যাডভান্স 1,00,000 সবুজ রঙের বিনে ফেলেছি, কাজ হলে আরও দেব। শুরু কাজটা হওয়া চাই। মাহাতিম যাওয়ার আগেই যেন ধাক্কাটা খেয়ে বিদায়। আমি ওর চোখে পানি দেখতে চাই। কাউন্ট ডাউন শুরু। সমুদ্রের জলরাশির কাছে ভিড় করল সবাই। সময়টা ঘড়ির কাঁটায় কাঁটায় 3টা বাজে। পর্যটকের টালমাটাল ভিড়টা এই সময় একদম কম। জায়গাটা ফাঁকা ফাঁকাই। মাহাতিম তার পরিবার নিয়ে ঠিক জায়গাটা খুঁজে নিল। সবাই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে পানিতে নামতে প্রস্তুত নিয়েছে। সবার গায়ে হালকার মতন পোশাক, ছেলেদের গায়ে শার্ট গেঞ্জি, মেয়েদের পরনে জিন্স কুর্তি। মেহিনুর, মার্জাদ, রজনী 3জন কেবল নিজেদের বেশভূষা ছাড়েনি। মাহাতিম একটু দৌড়ে গিয়ে কাদের সাথে যেন কথা বলছে। ঘাড় ঘুরিয়ে মেহিনুর সেটা দূর থেকে দেখছে। মেহিনুরের ডান হাতে ধরে নীলাভ পানির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদি।
কান্না থেমে গেলেও ফুপানির হিড়িকে একটু পরপর গা কেঁপে উঠেছে। মাথায় ওড়না টেনে চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মার্জা। গায়ের দামি শালটা আরেকটু টেনে শীতের হাওয়াটা আটকে নিচ্ছেন। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে মাথায় রাখলেন রজনী। আশেপাশে চোরা দৃষ্টিতে কাউকে খুঁজে যাচ্ছে। ফোনের ডিটেলস মতে তার এখানেই থাকার কথা। বাকিরা হাঁটু পর্যন্ত পানিতে নেমে হই হুল্লোড় করছে। একে অন্যকে পানি ছোড়াছুড়ি খেলায় ঠিক শৈশবের মতো মেতে উঠেছে। ডান হাতটার মৃদু ঝাঁকুনি খেতে চমকে উঠল মেহিনুর। মাহাতিমের দিক থেকে চোখ সরিয়ে মাহাদির দিকে তাকালো। সই একজোড়া অশ্রুমোচন চোখে মেহিনুরের তাকিয়ে আছে মাহাদি। ওই চোখে দিয়েই বলে যাচ্ছে, আমি একটু সমুদ্রে নামতে চাই। হাত ছেড়ে দিয়ে জলমল চুলে হাত রাখল মেহিনুর। পাতলা কালো ঝলমলে চুলটা যেন মাহাতিমের মতোই। কপাল থেকে সারি সারি চুলগুলো ডান হাতে পেছনে ঠেলে দিল। ছোট্ট নিষ্পাপ মুখটা ধরে গালে কপালে চক্ষু পাতায় চুমু খেলো মেহিনুর। মাহাদির চোখের দিকে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, আমি তোমার ভাইয়াকে রাজি করব। কোনো চিন্তা নেই, উনি রাজি না হলে আমি তোমাকে নিয়ে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? মলিন ঠোঁটে হাসি ফোটানো মাহাদির খুশিতে আমোদ গদগদ হয়ে বলল, সত্যি তুমি সাঁতার পারো? মেহিনুর হাসি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। তা দেখে খুশিতে লাফিয়ে উঠল মাহাদি। উল্লাসে দুহাত বাড়িয়ে মেহিনুরকে ঝাপটে ধরল সে। হঠাৎ কথা বলার সময় কিছু একটা দেখে চোখ আটকে গেল মাহাতিমের। দূর থেকে মাহাদি মেহিনুরের সুন্দর মুহূর্ত দেখে চোখ জুড়িয়ে গেল। ভারী আশ্চর্য হয়ে দেখতে দেখতে হেসে উঠল মাহাতিম। বুক থেকে বিষাদের ভারী নিঃশ্বাসটা বেরিয়ে পড়ল। যাক, কেউ না কেউ আছে, সে না থাকলেও পিঠ পিছনে কেউ তো মাহাদের খেয়াল রাখবে। মার্জাকে নিয়ে আর টেনশন নেই। সবটুকু টেনশন আড়ালে আবডালে মেহিনুর গুড়িয়ে দিয়েছে। আজ যখন কয়েক সেকেন্ডের জন্য চোখ গরম করে তাকালো, তখনই সব কিছু পরিষ্কার হয়ে যায়। যেই সরল সহজ মেহিনুরকে সে বিয়ে পড়িয়ে সঙ্গে এনেছিল, সে একটু একটু করে বুঝতে শিখেছে, পরিস্থিতির ভেতর জড়িয়ে নিচ্ছে। অন্যায়ের প্রতিও রুখতে শিখেছে এখন। প্রীতি চুপি চুপি করে নীতির কাছে এসে ছোট্ট প্রশ্নটা করলো, আপু, ভাইয়া কি রেগে আছে নাকি? নীতি উল্লাস থেকে মুখ ঘুরিয়ে প্রীতির দিকে তাকালো। এরপর চোখ সরিয়ে মাহাতিমের দিকে তাকাতেই নিরুত্তেজ ভঙ্গিতে বলল, না, রাগিনি। রাগলে তো হল্লা করে ফেলতো। চোখ কান লাল হয়ে ডেঞ্জারাস অবস্থা। উল্টো মনে হচ্ছে যে ভাবের আচরণে খুশি হয়েছে। প্রীতি প্রশ্নসূচকে বলল, খুশি? তুমি পাগল? ভাবির রাগ দেখে ভাইয়া খুশি হবে? ছোট বোনের নির্বুদ্ধিতা দেখে মাথায় একটা চাপড় মারল প্রীতি। বিরক্তির সুরে বলল, খুশি হবে না তো কি হবে? কোনো ডিফেন্সের বউ যদি গাধা হয় সেটা কি ঠিক? ভাবি এখন চালাক হচ্ছে, এটা দেখি ভাইয়া খুশি। এসব তুই বুঝবি না, চুপ থাক। মাথায় হাত বুলাতে বুলাতে চুপ মেরে যায় প্রীতি। বোনের কথায় একটু রাগ হলেও সেটা অদৃশ্যের মতো উবে যায়। সামিকের ক্যামেরায় ফটোবন্দি করার জন্য চটপট দু বোন সেদিকে দৌড়ে ছুটল। সবাই দফায় দফায় অনেক ছবি তোলার পর সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলার জন্য হট্টগোল উঠল। মাহাতিমকে নেওয়ার জন্য ভেজা গায়ে পানির থেকে উঠল সৌভিক। বন্ধুর কাজ জড়িয়ে অনুনয় করতে করতে সবার সাথে একত্র করল সে। মাহাতিম হার মেনে চুপ হয়ে গেলে ফারিন তাকে মেহিনুরের পাশে দাঁড় করিয়ে দিল। একদল দাঁড়িয়ে রইল, একদল হাঁটু মুড়ে বসলো। পিছনে নীল সমুদ্রের ব্যাকগ্রাউন্ড রেখে এক পর্যটকের হাতে ক্যামেরা তুলে দিল সামিক। অমনি হুড়মুড় করে নিজেও ফারিন নীতি প্রীতি পাশে হাঁটু গেড়ে বসলো। পর্যটকরা ক্যামেরার লেন্স আরেকটু পরিষ্কার করতে নিলে এই ফাঁকে বাহাতটা বাঁ দিকে বাড়িয়ে দিল মাহাতিম। চুপিসারে বাঁ দিকে এগোতে এগোতে হাতটা খপ করে কোমর জড়িয়ে ধরল। সাথে সাথে ডান দিকে চোখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। মাহাতিম এমন ভান ধরে দাঁড়িয়ে আছে যেন সে কিছুই করেনি। একবার ভাবলো ঝটকা মেরে হাতটা সরিয়ে দিবে, পরক্ষণে হাতের উপর হাত রাখলো মেহিনুর। হাতটা সরালো না। লেন্স পরিষ্কার হলো, ক্যামেরাটা তাদের দিকে তাক করে ধরল। অমনি হাঁটু গেড়ে বসা নীতির দু হাতে ভি পোজ দিতেই একটানা ছবি উঠল। আনন্দ কল্লোলে মেতে উঠল সবাই। বাতাসে যেন আনন্দের গন্ধে হইচই, উল্লাস, সুভাষ, প্রাণ চাঞ্চল্যকতা, মেতে ওঠা প্রফুল্ল গানের গান, সব মিলিয়ে সুখের ঠিকানাটা ফুটে উঠল ছবিতে। সমুদ্রের একটুখানি ঘুরানোর জন্য ছোটোখাটো রাইডের ব্যবস্থা করল মাহাতিম।
ওয়াটার বাইক রেডি করে সবাইকে এক চক্কর ঘুরানোর বুদ্ধি আটল। এই উসিলায় মাহাদিকে পানির উপর ঘুরিয়ে আনলে বদমাসটার মন গলে যাবে। বাতাসের জন্য আকাশি রঙের শার্টটা গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে সেটে আছে। কালো প্যান্টের সাথে বেল্ট পরলেও আজ শার্টটা ইন করা নেই। হাতের কালো ঘড়িটা খুলে মেহিনুরের দিকে এগিয়ে গেল মাহাতি। মেহিনুরের মুখোমুখি হয়ে ওর দিকে ঘড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। ঘড়িটা এক প্রকার মেহিনুরের হাতে গুজে দিল সে। চটপট শার্টের স্লিপ দুটো গুটিয়ে নিতে মেহিনুরের উদ্দেশ্যে বলল, মাহাদি সাঁতার জানে না। এটা যদি গ্রামের নদী হতো আমি না করতাম না, কিন্তু এটা সমুদ্র। এখানে একটু আধটু এদিক ওদিক হলেই শেষ। তুমি যে ওর কথায় নেচে বেড়াচ্ছ এটা ঠিক না মেহিনুর। খাবার টেবিলে কিছু বলিনি, এর মানে এটা না তোমার কথায় দমে গেছি। ওর প্রতি খেয়াল রাখছো বলে আমি খুশি, কিন্তু আশকারাটা কমিয়ে করো। মাহাতিমের কথায় মাথা নিচু করল মেহিনুর। আসলেই ঠান্ডা মাথায় ভাবলে দোষটা মাহাতিমের না। মানুষটা তো নিজের দিকেই খেয়াল রাখে না। এবার যখন ফিল্ম থেকে ফিরল তার চোখ দুটো ক্লান্তি জড়ানো ছিল, যেন কত রাত ঘুমায়নি। মুখটাও ছিল রুক্ষ রুক্ষ। সেখানে থাকলে যে একরাশ ব্যস্ততার ভিতরে জড়িয়ে যায়, নানা কাজের জটিলতায় আটকে পড়ে, এতটুকু অন্তত বুঝতে পেরেছে মেহিনুর। সমুদ্রের রোমাঞ্চকর অনুভূতির জন্য ওয়াটার বাইকে চড়েছে। প্রথমটা সৌভিকের পিছনে সাবির, দ্বিতীয়টা সিয়ামের পিছনে নীতি, তৃতীয়টার তৌফিকের পিছনে সামিক উঠল। এদিকে তৌফ হাজার তোষাবোধ করলেও ফারিনকে নিজের পিছনে উঠাতে পারল না। ফারিন পাগলাটাকে ভঙ্গিতে না না করেই যাচ্ছে। শেষমেশ স্পষ্ট করে বলে দিল মাহাতিমের রাইডে উঠবে। তৌফের ওইসব ফটকা টাইপের হিরোগিরি দেখার ইচ্ছে তার নেই। সবার কীর্তিকলাপ দেখে হাসতে হাসতে ফারিনকে লাইফ জ্যাকেট পরতে বলল মাহাতিম। নিজে প্রস্তুত হয়ে ওয়াটার বাইকে চড়তে চড়তে বলল, আমি কিন্তু স্পিডে চালাতে পারি না। স্পিড বাড়াবাড়ির জন্য হাউ কাউ করলে লাভ নেই। ফারিন দাম্ভিকতার সাথে মুখ ভেঙিয়ে বলল, আমি তো গাধা না, তুমি বললেই আমি হ্যাচড়ে পাঁচড়ে করে বিশ্বাস করব। এর আগের বার যে স্পিডে চালিয়েছ তো ভাই লুঙ্গি পরলে সেটা ভয়ের চোটে খুলিয়ে যেত। ফারিনের গলা শুনে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল তৌফ। বাকিদের অবস্থায় হাসতে হাসতে কাঁদ। ফারিনের লাইফ জ্যাকেট পরা হলে এক ছুট দিয়ে মাহাতিমের কাঁধ ধরে বাইক উঠল। বড় ভাইয়ের গলাটা পেছন থেকে ঠিকঠাক মতো ধরতেই উত্তেজিত গলায় বলল, ভাইয়া তুমি কিন্তু আজকেও স্পিড দিয়ে চালাবা। সৌভিক আর তৌফ ভাইয়াদের একদম পিছে ছাড়িয়ে দিবা, ঠিক আছে? হ্যান্ডেল দুটো গ্রিপ করে মৃদু হাসল মাহাতিম। মুখটা ডান কাঁধের কাছে এনে প্রসন্ন হাসিতে বলল, রেডি তুই? চটপট উত্তর দিল ফারিন, ইয়েস ভাই, ফুল ফ্রুট রেডি। মুখটা সামনে ঘুরিয়ে ওয়াটার বাইক স্টার্ট দিল মাহাতিম। অমনি পানির উপর দারুণ স্পিডে জলতরঙ্গ উঠে বাইক ছুটল সে। সামনে সৌভিক ও তৌফদের বাইকে টক্কর চলছে। ফারিন এক্সাইটেড ম্যান চিৎকার করে সাব্বাস ভাই ইহাও বলে বলে পাগল। ভুম ভুম শব্দে তুমুল গতিতে ওয়াটার বাইকটা ছুটছে। ওয়াটার বাইকের দুধারে পানি ভেঙে পায়ে লাগছে। বাইকটার কখনো ডানে কাত হয়ে যাচ্ছে, কখনো বাঁদিকে। দূর থেকে তিন বাইকের অবস্থা দেখে মাহাদিও আমোদও চেঁচিয়ে ওঠে। সে জানে ভাইয়া একটা একটা করে দুটো বাইকের পিছু হেঁটিয়ে দিবে। হলো তাই। মিনিটের ভেতর দুটো বাইককে পিছনে করে গোল গোল রাউন্ডে বাইক ঘুরল মাহাতিম। এরপরে তীরের কাছে এনে ফারিনকে নামিয়ে নিল। মেহিনুরকে রেখে এক দৌড়ে মাহাতিমের কাছে গেল মাহাদি। আবারও লজ্জা শরম সব ভুলে আকুতি গলায় বলল, ভাইয়া উঠবো। মাত্র গা থেকে লাইফ জ্যাকেট খুলতে নিচ্ছিল মাহাতিম। মাহাদির আগমন ও চোখের করুণ দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, ওঠ। সায় পেতে তাড়াহুড়া করে ফারিনের জ্যাকেটটা নিল মাহাদি। মাহাতিমের জ্যাকেট পরা ততক্ষণে শেষ। মাহাদির হাত থেকে জ্যাকেটটা নিয়ে ঠিকঠাক মতো নিজেই তাকে পরাতে লাগলো। মাহাদি ঝুলঝুল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থাকতেই স্মিত সুরে বলল, সরি ভাইয়া। হাঁটু গেড়ে জ্যাকেট পরাতেই দৃষ্টি তুলল মাহাতিম। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অম্লান্দর হেসে বলল, সরি বলিস না। আবার জ্যাকেটের দিকে মনোযোগ দিল মাহাতিম। জ্যাকেটের সব কিছু ঠিকঠাক কিনা দেখতে ঝট করে ঝাপটে ধরল মাহাদি। গলাটা দু হাতে জড়িয়ে ধরতে কাঁধে মুখ গুজে বলল, তুমি আমার উপর রাগ করো না ভাইয়া। আই মিস ইউ।
চোখ বন্ধ করে ফেলল মাহাতিম। গভীর করে নিঃশ্বাস নিয়ে সেটা ছাড়তে ছাড়তে তাকালো। মাহাদির পিঠে হাত বোলাতেই দেখলো সামিকের ক্যামেরাটা খট করে শব্দ করলো। মাহাতিম হালকা একটু ভ্রু কুঁচকাতেই ক্যামেরার থেকে চোখ সরিয়ে হাসি দিল সামিক। জাস্ট দুটো তুলেছি। ভ্রু সমান করে হেসে ফেলল মাহাতিম। মাহাদিকে নিয়ে সবচেয়ে বেশি সময় কাটিয়ে দিল। প্রায় 15 যাবৎ তাকে নিয়ে মনের ইচ্ছা সমুদ্র ভ্রমণ করাতে ব্যস্ত হলো। মার্জার ওষুধ নিতে প্রীতির সাথে একটু হোটেলের মুখো হয়েছিল মেহিনুর। এসেই দুই ভাইয়ের অ্যাডভেঞ্চার দেখে আনন্দের আটখানা হলো সে। দুহাতে বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে রজনী। তার চোখে এখন সানগ্লাস আটা। সানগ্লাসের নিচে থাকা চোখ দুটো অসম্ভব রহস্যে হাসছে। চোখটা একটু নিচু করে হাতের হাত ঘড়িটা পরখ করে হাসলো। আর বেশি সময় নেই। বামে তাকিয়ে মেহিনুরের হাসিমাখা মুখটা দেখল। এবার চোখের হাসিটা ঠোঁটে ছলকে উঠতেই দারুণ উত্তেজনায় সামনের দিকে তাকালো। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দক্ষতার সাথে চটপট টাইপ করলো। অনেকটা ইংরেজির শব্দে বাংলায় লিখল, রেডি হও, সময় 10 মিনিট। বেঁধে দেওয়ার সময় 10 মিনিট। মাহাতিম শেষ রাউন্ডটা কমপ্লিট করে বাইক ঘুরিয়ে ফিরছে। রজনী হাসিটা পাতলা থেকে আরও গাঢ় হচ্ছে। গুনগুন করে সুর ধরছে পুরনো দিনের গান। গানটা সম্ভবত এমন, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তীরে ফিরল বাইকটা। এবার মাহাদি আস্তে করে নেমে পড়ল। ছুটে এলো মায়ের কাছে। কি কি থ্রিল পেয়েছে সেটা ছোট ছোট শব্দ জুড়ে মাকে বলতে লাগলো। নিধিরা ভেজা গায়ে একটু দূরে থাকা ঝালমুড়ির পসরা দেখে সেখানে ছুটে গিয়েছে। গা থেকে জ্যাকেট খুলে লোকের কাছে সঁপে দিতে মেহনুরের কাছে গিয়ে হাজির। কোনো দিকে পরোয়া না করে মেহনুর আঁচল টেনে মাথা মুছতে লাগলো। লজ্জায় আশেপাশে তাকাতে পারল না মেহনুর। সবাই কি ভাববে? বাবা মাও তো অদরে বসে আছে। তার সামনেও কি ন্যূনতম লজ্জাবোধ নেই? এই লোক কি ট্রেনিংয়ের নামে সবটুকু লজ্জা গিলে এসেছে? মেহনুর নতমুখী মিনমিন করে বলল, আপনি আঁচলটা ছাড়ুন, এখানে সবাই আমাদের দিকে তাকাবে। মাহাতিম বেপরোয়া কণ্ঠে বলল, তাকালে তাকাক, আজ তো চলেই যাচ্ছি। মেহনুর দিশাহীন ভঙ্গিতে কাচুমাচু করছে। শেষে সহ্য করতে না পেরে মুখ ফুঁসকে বলল, আপনার কি একটু শরম নেই? মাহাতিম ভ্যাবাচেকাকে থমকে গেল। চরম আশ্চর্য হয়ে বলল, আজব, আমি কি তোমার ঠোঁটে কামড়ে চুমু খাচ্ছি? লজ্জায় কাতরে চোখ খিঁচুনি দিয়ে গুটিয়ে গেল মেহিনুর। আর পারা যায় না। এই লোক এত ঠোঁটকাটা কেন? মুখের উপর কিভাবে ঠাস ঠাস করে এসব বলে ফেলে? ছি ছি, অবস্থা। মেহিনুর জড়সড় অবস্থা দেখে নিজেই আঁচল ছেড়ে দিল মাহাতিম। মাথাটা ডানে বামে নাড়াতে নাড়াতে বলল, তোমাকে যে কি করতে ইচ্ছে করছে, তোমাকে নিয়ে কোথাও শান্তি। আর কোনো শব্দ নেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড টানা অনেকটা সময় পেরিয়ে গেল। তাও আওয়াজ নেই। মেহিনুর খিঁচুনি দেওয়া চোখ খুলে তাকাতেই এক চিৎকার দিল কেউ। চিৎকারের সাথে সাথে আরও 8-10টা গলা হাহাকার করে উঠল। শোরগোল বাড়ছে বাড়ছে, আরও চওড়াও করে বাড়তেই মেহিনুর লক্ষ্য করল নীতি হাউমাউ করে কেঁদে উঠেছে। মাহাতির সামনে নেই। ফারিন ইয়াল্লাহ বলে এক চিৎকার দিয়ে ধপ করে বালুতে বসে পড়ল। সৌভিক তোফ সিয়াম সবকিছু ফেলে সমুদ্রের দিকে দৌড় লাগিয়েছে। নীতি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে দিয়েছে। বারবার সমুদ্রের দিকে ছুট লাগাতে চাইছে, পারছে না। পেছন থেকে সামিক চেঁচামেচি করে নীতিকে আটকে দিয়েছে। সেও রীতিমতো উদ্ভ্রান্তের মতো চিৎকার করে যাচ্ছে। পুরো কাহিনী বুঝতে সময় লাগলো মেহিনুরের। বড় করে ঢোক গিলতেই এক বুকে ভয় নিয়ে সমুদ্রের দিকে এবার ভালো করে তাকালো। তৎক্ষণাৎ বুকের মধ্যে কামড়েও এলো ওর। নিঃশ্বাসটা গলা কাছে আটকে যেতেই হাঁপানির মতো ঠোঁট ফুলে ফেলল। নিঃশ্বাস নিতে পারছে না মেহিনুর। কেউ গলার কাছটায় যেন দানবীয় হাতে টিপে ধরেছে। চোখ ফেটে পানি বেরোচ্ছে। চিৎকার করতে মন চাইছে। কানে এবার মার্জার গগনে বিদয়ী চিৎকার শুনতে পেল। বুকটা যেন গুলির আঘাতের মতো ঝাঁঝরা হয়ে গেল। কপাল ঘেমে উঠেছে। হাত পা ভয়ঙ্করভাবে কাঁপছে। গলায় নিঃশ্বাস জমে ঠোঁট দিয়ে ফসফস করে বেরোচ্ছে। নীতি পাগলের মতো কেঁদে যাচ্ছে। তার চিৎকারের করুণ সুর ভয়াভয়। বারবার আর্জি জানাচ্ছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ওকে ফিরিয়ে দাও। হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে টলমল
চোখে আবারও সামনে তাকালো মেহিনুর। সমুদ্রের একটুখানি বাঁচার তাগিদে হাবুডুবু খাচ্ছে মাহাদি। বারবার দুই হাত উঁচিয়ে সাহায্যের জন্য ডাকছে। স্রোতের জোয়ারে বহুদূরে চলে গেছে মাহাদি। নাগালহীন হাত দুটো বারবার ডেকে যাচ্ছে। তাকে নাগালে পাওয়ার জন্য প্রাণপণে ছুটছে চারজন। সমুদ্রের দূরত্ব যেন কয়েকশো মাইলের মতো ঠেকছে। আজ মাহাতিমের স্থির জ্ঞান নেই। পুরো দুনিয়াটা অন্ধকার লাগছে। সমুদ্রের নোনা পানির সাথে তার চোখ দুটো মিলে গেছে। এই সমুদ্রেই যাত্রা তার শুরু। সমুদ্রের জন্যই সে দূরে থাকে। আজ কি এই সমুদ্র সবটুকু মায়া গিলে নিবে? হঠাৎ বাতাসের সাথে করুণ সুর শুনে থমকে গেল মাহাতিম। পিছন থেকে নীতির কণ্ঠে মেহিনুর ভাবি ডাকটা শুনে সাঁতারে থেমে গেল তার। মুখটা পিছন ঘুরিয়ে বুকের ভেতরটা সজোরে একঘা চাবুক ডাকল। সমস্ত শরীর ঝিমঝিম করে বাঁচতে স্থির হয়ে গেল সে। কানে কানে চির পরিচিত স্লোগানের সুরটা শুনতে পেল। শান্তিতে সংগ্রামের সমুদ্রের দুর্জয়, শান্তিতে সংগ্রামের সমুদ্রের দুর্জয়।